সোমবার রাতে তেহরানের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে। পূর্ব তেহরানে চালানো এই হামলায় এখনো পর্যন্ত 40 জন নিহত হয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 486 জন ছাড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। একের পর এক বিমান হামলায় সোমবার রাতে কেঁপে ওঠে পূর্ব তেহরান। একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এছাড়া গভর্নরের কার্যালয়ে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার বলেছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনসুলেট জেনারেলে একটি ড্রোন হামলা হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার একটি আবাসিক ভবনে ইরানের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং যুক্তরাষ্ট্র চূড়ান্ত জয়লাভের লক্ষ্যের কাছাকাছি রয়েছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আটকে রাখলে নজিরবিহীন হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Energy and oil flowing to the world, and I will not allow a terrorist regime to hold the world hostage and attempt to stop the globe's oil supply. And if Iran does anything to do that, they'll get hit at a much, much harder level. I will take out those targets that were easy and that I mentioned just before. We'll take them out so quickly. ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে যে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র নয়, ইরান। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক শত্রুতার পর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা কম। এদিকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ হামলায় একটি ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়ি নিশানা করে। এছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিফরা শহরে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে আঙ্কারা। সোমবার পূর্ব ভূমধ্যসাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে দেশটি জানায়, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর গাজিয়ান্টেপে পড়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তুরস্কের ভূখণ্ডের ওপর আসা যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে আঙ্কারা। যদিও ইরান জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড থেকে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে কোনো হামলা চালানো হয়নি। মধ্যপ্রাচ্যে এবার নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। একদিকে লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলের বিরুদ্ধে হোয়াইট ফসফরাস নিক্ষেপের অভিযোগ, অন্যদিকে ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই দুই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই ঘৃণা ও প্রতিশোধের নেশা। প্রতিপক্ষকে কাবু করতে থাকে নানা কৌশল, পাশাপাশি ব্যবহার হয় নিষিদ্ধ অস্ত্র, যেমনটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে। চলতি মাসের ৩ মার্চ দক্ষিণ লেবাননের জোহমর এলাকায় ইসরায়েলি বাহিনীর হোয়াইট ফসফরাস নিক্ষেপের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি ৭টি ছবি যাচাই করে নিশ্চিত হয় আবাসিক এলাকার আকাশে ফসফরাসের গোলা বিস্ফোরিত হয়েছে এবং এতে অন্তত ২টি বাড়িতে আগুন লাগে। হিউম্যান রাইটস ওয়াচ আরও বলছে, এ ধরনের অস্ত্র ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক, যা সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। হোয়াইট ফসফরাস বাতাসের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে, এর ফলে মানুষের শরীরে মারাত্মক দগ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এদিকে ইসরায়েলের দাবি, ইরান তাদের লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি এমন এক ধরনের অস্ত্র যেখানে একটি বড় ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে অনেকগুলো ছোট বোমা ছড়িয়ে পড়ে।
এসব বোমা বিস্তীর্ণ এলাকায় ক্ষতি করতে পারে এবং অনেক সময় তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে পরবর্তীতে ঝুঁকি তৈরি করে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় এসব ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে আহত হবার খবরও পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এই দুই ধরনের বিতর্কিত অস্ত্র ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা জরুরি উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি। আরাফাত ইসলাম, ৭১। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হামলার মাধ্যমে তেহরান হয়তো এই বার্তাই দিতে চাইছে যে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। একই সাথে এসব দেশের সরকার যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করবে। তবে তেহরানের এমন চিন্তাভাবনাকে বিপজ্জনক জুয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্টে। ইরানে গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যেই পাল্টা হামলা শুরু করে তেহরান। তারা ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমাগত দুর্বল হচ্ছে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে ইরানের সক্ষমতা কমলেও আশপাশের দেশগুলোতে দেশটির প্রতিশোধমূলক হামলার ঝুঁকি থেকেই যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরান ও তাদের মিত্র হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কিংবা ইয়েমেনের হুথিরা যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোথাও পাল্টা হামলা চালাতে পারে সে শঙ্কাও মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে রয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রচলিত অর্থে যুদ্ধে জয়ী হওয়া বলতে যেটা বোঝায় সেটার জন্য ইরান লড়ছে না, তারা লড়ছে নিজেদের মতো করে টিকে থাকার জন্য। বিবিসি তাদের বিশ্লেষণে আরও বলেছে, ইরান যে এ ধরনের পরিস্থিতিতে পড়বে সেই অনুমান তেহরানের আগে থেকেই ছিল, ফলে সে অনুযায়ী তাদের প্রস্তুতিও রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, ইরান সামরিক দিক থেকে নিজেদের সীমাবদ্ধতার কথা ভালো করেই জানে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাদের নাগালের বাইরে, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্কিন ঘাঁটি রয়েছে যেগুলোর অবস্থান তাদের নাগালের মধ্যেই। ইসরায়েলের অবস্থানও দেশটির আয়ত্তের মধ্যে রয়েছে। এবারের যুদ্ধে ইরান দেখিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। একটি ক্ষেপণাস্ত্র যখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে তা শুধু সামরিক শক্তিকে নয়, ইসরায়েলের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে। চলমান যুদ্ধে জ্বালানি আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। হরমুজ প্রণালী এখনও বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথ ইরান এখনও পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু তাতেই জ্বালানি তেলের বাজার চড়তে শুরু করেছে। ফলে সংঘাত চলতে থাকলে দাম আরও বাড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হামলার মাধ্যমে তেহরান হয়তো এই বার্তাই দিতে চাইছে যে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তেহরান হয়তো আশা করছে এসব দেশের সরকার যুদ্ধ সীমিত বা বন্ধ করার জন্য ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করবে। কিন্তু তেহরানের এমন চিন্তাভাবনাকে বিপজ্জনক জুয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিও আছে। এসব দেশ ইরানের বিষয়ে আরও কঠোর হতে পারে এবং তারা পোক্তভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে জোট বাঁধতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনিকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার এক বার্তায় পুতিন বলেন, ইরানের সাথে মস্কোর অটুট সমর্থন ও সংহতি অব্যাহত থাকবে। তিনি জানান, তেহরানের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রাশিয়া আগে যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে। তবে এই নিয়োগ নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। ক্ষমতা নেওয়ার পর তার সামনে এখন নানা চ্যালেঞ্জ, যুদ্ধ পরিস্থিতি, ভেঙে পড়া অর্থনীতি এবং সামাজিক বিভাজন, সব মিলিয়ে কঠিন সময় পার করছে ইরান। নতুন প্রতিবন্ধকতা কতটুকু সামাল দিতে পারবেন মোস্তফা খামেনি, জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। যদিও তিনি এমন এক সময় দায়িত্ব গ্রহণ করলেন
যখন ইরান পার করছে এক ক্রান্তিলগ্ন। মার্কিন ইসরায়েল হামলায় বিপর্যস্ত ইরান, দীর্ঘদিনের অর্থনৈতিক দৈন্যদশা সব মিলিয়ে সংকটময় এক সময়ে দেশের হাল ধরছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি এরই মধ্যে দেশটির নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে বিস্তর। ইরানের জ্বালানি ক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা নতুন চ্যালেঞ্জে ফেলেছে দেশটিকে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি গুরুতর সংকটে। এই দুর্বল অর্থনীতির ভারও নিতে হবে নতুন সর্বোচ্চ নেতাকে। নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর রাজধানী তেহরানে জড়ো হয় হাজারো মানুষ। সমর্থকেরা নতুন নেতার প্রতি সমর্থন জানাতে সমবেত হন। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর সিদ্ধান্ত এলো। অবশ্যই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বড় আঘাত এসেছে ইরানে। আমরা খুবই আনন্দিত যে নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এখন আমরা নিশ্চিত যে তার নেতৃত্বে এগিয়ে যাব। ইরানের সর্বোচ্চ নেতাকে দেশটির নাগরিকরা সব থেকে যোগ্য ব্যক্তি বলে মনে করছেন। তারা আশা করছেন তার নেতৃত্বে অবসান ঘটবে দীর্ঘদিনের জটিলতার। মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। তার হাত ধরে সব সংকটের অবসান ঘটবে। অনেকের মধ্যে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে দেখা গেলেও বাস্তবতা বলছে ইরান এখনও গভীরভাবে বিভক্ত। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরে সেই আন্দোলনে যোগ হয় রাজনৈতিক ও সামাজিক নানা দাবি। এই পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জটিলতা কিভাবে সামাল দেবেন সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। ইরানের নেতৃত্ব সত্যিই কি কোনো পরিবর্তন আনতে পারবে তা জানতে এখন আরও অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি জরুরি ভিত্তিতে আলোচনা করা প্রয়োজন বলেও মনে করে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, লেবাননের সাধারণ মানুষের সহায়তায় এরই মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে তারা। এজন্য বিভিন্ন মানবিক সংস্থাকে ৬ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে এবং ২০ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে লেবাননের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার নবী বেরির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মে মাসে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখ পেছানো হয়েছে। নির্বাচন হবে ২ বছর পর। সিদ্ধান্তটির পেছনে প্রধান কারণ হিসেবে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর চলমান সংঘাতকে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ সেনা নিহত হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর ২ জন সদস্য মারা গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকেই যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে আরব আমিরাত। পাল্টা হামলার জন্য উপসাগরীয় অন্য দেশগুলোর সাথে আরব আমিরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে এখনো পর্যন্ত ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। দুবাই, আবুধাবির মতো শহরগুলোর বিভিন্ন ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৪২ জনে দাঁড়িয়েছে। রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে বিভিন্ন অঞ্চলে হঠাৎ বন্যা দেখা দেয়। এতে রাজধানী নাইরোবি সহ একাধিক প্রদেশে সড়ক ডুবে স্বাভাবিক জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া উপচে পড়া নদীর পানিতে বহু যানবাহনও ভেসে গেছে। প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট পরিচালনাতেও বিঘ্ন ঘটে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বড় আবর্জনার স্তূপে ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫ জন। স্থানীয় সময় রবিবার দুপুরে জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বান্তার গেবাং ল্যান্ডফিলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। এদিকে উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী ভূমিধসের সময় সেখানে থাকা ট্রাক ও আশেপাশের খাবারের দোকানগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে উদ্ধারকারী দল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টির পরই ল্যান্ডফিলের একটি বড় অংশ ধসে পড়ে। প্রায় ৪,২০,০০,০০০ মানুষের বাস জাকার্তা ও আশেপাশের শহরগুলোতে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।